হ্যাঁ হ্যাঁ, আমাদের বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল। লজ্জায় হা হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই, তুই যে এত নির্লজ্জ, এটা কি ভাবি জানে? ফিচাল হাসে তাসফিন। সুয়েজ ফের বলল, ভাই, বিবাহিত হয়েও কখনো এটা করার কথা ভাবিনি, আর না বউকে বলেছি। আর তুই কি না? রায়হান ফট করে বলল। তাসফিন হচ্ছে আসল খেলোয়াড় ব্রো। মনসুর হতাশ। কি কি বলা নেই তার। কষ্টে বুকটা ফাটে তার। বেশ ভাব নিয়ে চুলগুলোকে ব্যাক ব্রাশ করলো তাসফিন। পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই, এক পিস কিন্তু। হলুদ দেওয়া সম্পূর্ণ হলো সবে। চুমন নিজ দায়িত্বে ফারাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়ে চুপচাপ হাঁটছে ফারা। যেমন অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে গিয়েও পারছে না। আইটাই করে শেষমেশ বলে ফেলল, আচ্ছা, তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছো, তাহলে কেন বিয়ে করছো? আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়, একটু না অনেকটাই বড়। জুমনের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। বলবেই বা কি? আচ্ছা সত্যি তো, সে কেন বিয়ে করেছে? মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশিই ছোট ছিলে, কিন্তু এখন তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করছো? এদিক সেদিক তাকাচ্ছে ফারা। ঝুমুর এত কঠোর কেন? তার ব্যাপারগুলো কঠিন মনে হচ্ছে। প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দাও। কেন করছো বিয়ে? উত্তর দিবে কি না? ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল ফারা। আহমক বনে গেল ঝুমুর। এই, তুমি কাঁদছো কেন? আরে থামো। থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের। সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারার দিকে। মেয়েটা নাক টানছে, টুপ টুপ করে অস্ত্র গড়িয়ে পড়ছে। আকিদয় ছোট হয়ে এলো তাসফিনের। চল হয় শক্ত। ঝুমুরকে উদ্দেশ্য করে শুধায়। কি হয়েছে ওর? এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয়ে কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেলল তাসফিন। বোন তার দুষ্টু, বরাবরই এমনভাবে কথা বলবে, মাঝে মাঝে বড়রাও কনফিউজড হবে। এবারে হলো তার নাবালিকা বউটা। তুই কি ভালো হবি না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিচ্ছু বলছি না। বাই দ্য ওয়ে, ছোট ভাবি শোনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে দিয়ে এসো। আবার এই ঝুমুর তৎক্ষণাৎ থামে ফের। পিছন ঘুরে তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, আর হ্যাঁ, রুমেই দিয়ে এসো, উল্টোপাল্টা কিছু করো না আবার। কপাল মৃদু কুচকে নাই তাসফিন। ওই তুই দাঁড়া। ঝুমুরকে আর পাইকে সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলো। বড় ভাই মানে আবদারের জায়গা। বাবা কোনো কিছুতে না করলেই ভাই বা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর যা মাত্রই সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো ফারার আদরে। মেয়েটার লাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হলো তাসফিন। টেনে ধরে তার চুলের একাংশ। ব্যথিত কণ্ঠে চেঁচাই ফারা। আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়াই উচিত। এমন ছিচকাদুনে কেন তুমি? কথায় কথায় কাঁদে। চিকন নাকের ডগা ফুলে ওঠে ফারার। রাগলো বোধহয় সে। গটগট শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। পিছু নাই তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতে হবে। মন আঙ্গিনায় অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধরফরানি নিয়ে এগিয়ে গেল সেদিক পানে। শয়তান কমান্ডার, 1 নাম্বার দুষ্টু। তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো আমি লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত, না মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে এলিয়েনের কাছ থেকে শিক্ষা আসতে পারে কিভাবে বউ আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতে। ব্যক্ত করেনি একটিও কথা। ওই দাঁড়াও। আসবেন না আমার পিছু পিছু। ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার, আপনার সঙ্গে আমার সব সম্পর্ক দি এন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার? ওই দাঁড়াতে বলছি। নাক টানে ফাড়া। কান্নারত স্বরে বলল, আমি আম্মাকে ডাকবো, যান আপনি।
চুপ করে রুমে ঢুকে গেল। দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। প্রবেশ করলো তাসফিন। অধর পিঠে দেখা দিল দুষ্ট হাসি। আপ তোমারি ক্যা হোগি বেবি? ভুলভাল হিন্দি বলা বন্ধ করেন আর আমার ঘর থেকে যান, পচা মানুষ। এভাবে বলে না তো সুখ। দুষ্টামি সহিত বলল তাসফিন। রাগ লাগছে ফারার। লোকটা মজা নিচ্ছে তার। থাকবে না সে তার রুমে। ধ্যাত, বেরিয়ে যেতে নিল বাইরে। তবে তা সম্ভব হলো কই? কোনো এর টান পড়ল, আটকা পড়ে বাঁধনে। কক্ষটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। শুধু জানালার ফাঁক গলে আসা চাঁদের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাস আর হৃদস্পন্দনের সুর মিলেমিশে এক অদ্ভুতপূর্ব সঙ্গীত রচনা করছে। একজোড়া মানব মানবী একে অপরে খুব কাছাকাছি, আলিঙ্গনে আবদ্ধ। আরও এগিয়ে এলো পরস্পরে খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলো দেশের প্রয়োজন পড়ে না। ফারা নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, তা বোধহয় আবেগের দোলা। তাসফিন ধীরলয়ে তার আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে ধরে। নিঃশব্দ মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন, হৃদয়ের কথা হৃদয় বোঝে। ফারা মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে। চোখ বুজে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলে আলতো চুমু দেয়, যেন অন্ধকারের মধ্যে মায়ার আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে ওঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রঙা কপালে আরও হলদেটে আবরণ রাঙিয়ে তুলে। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি, নরম আর কোমল আকাশ ঢেকে আছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে, টুপ 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 টুপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে। পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মিটা মিটা বৃষ্টি, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। আপাতত মেলগুলো চেক করতে হবে তাকে। নাহিদের অনেকগুলো মেইল এসেছে, এমনকি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অফিসিয়ালি মেল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছুদিন পূর্বে আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু নেভাল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছে। তাকে যথাসম্ভব দুদিনের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে দুদিন আছে। পুরো একদিন চলে যাবে এসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরে মাত্র একটি দিন পাবে ফারার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন। এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছে। বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারা। হাত ভর্তি মেহেদি লাগানো তার। বিয়ের মেহেদি যে খুব শখ করে আঁকা। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার উপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি, সব কিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে তাকে সাজাতে, তাই তো আগে থেকে স্নেহা নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয় ফারার। এখন কে এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন। চমকাই ফারা, লজ্জিত হয় মুখখানি। দুহাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কালো তিলটা চম্বুকে নাই টানছে তাকে। এদিক সেদিক তাকে নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল আলগোছে। হাত স্পর্শ করলো ফারার। কথা আছে। বারান্দায় গেল ফারা, সহিত তাসফিন।
দেওয়াল ঘেঁষে বসলো নিচে। অবাক নেত্রে চেয়ে রইল ফারা। হাত টেনে নিজের কাছে বসাই তাকে। ফারা চুপচাপ বাধ্য বালিকা নেই বসলো। আইটাই করে শুধলো। কিছু বলবেন? ভালো লাগছে না? অকমর্ষাৎ এমন্তর কথাই অবাক হয় ফারা। পল্লব ছাপড়ে অবুঝে নেয়। হাসলো তাসফিন, সূক্ষ্ম সেই হাসি। হাত দেখাও। বলতে দেরি, দুহাত মেলে ধরতে দেরি হয়নি ফারার। এই দেখুন, মেহেদি দিয়েছি বিয়ের। আপনার নামের অক্ষর আছে, খুঁজে দেখুন। চঞ্চল ফারার অধর পানে দৃষ্টি তাসফিনের। কথাগুলো বলে স্থির হলো সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয় তাসফিন। খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজের নামের প্রথম অক্ষরটি। আলগোছে ছুঁয়ে দেয় অধর দুটি। কম্পিত হয় ফারার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে নিতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া, ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফারার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তা সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুকিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না? রাত বিরেতে আমার ঘরে আসছেন? দুষ্টামি ছলে আওড়ালো ফারা। কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন, অসম্মতি জানায়। একটু লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ? আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেল ফারা। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। উঁচিয়ে শুধুই তাসফিন। তাই হুম। নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে? কাউকে কিছু পরাতে দেবে না। হাত চলে গেল নাকে ফারার। খালি রাখবে কেন? রুবেনা শেখ যে তাকে নাক ফুল দিল সেটা। ও মা, আপনার আম্মু তো আমাকে নাক ফুল দিল। ব্যথিত কণ্ঠে আর্তনাদ করে ফারা। আমার আম্মু কি তোমার আম্মু হয়? সরি, ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে যেন। নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহাবিবাকে পড়ল ফারা। এদিকে রুবেনা শেখ বলেছেন নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে ওনার ছেলে বলছেন নাক খালি রাখতে। এখন ফারা কোথায় যাবে? উঠে বসলো তাসফিন, এগিয়ে গেল বিছানার দিকে। ফারা উঠে গেল সহসা। অবহেলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধহয় গ্যালারিতে ছবি দেখছিল, তাই তো ফোন অন করা মাত্রই সেখানে পেল। স্ক্রল করে নিচের দিকে যেতেই একটি ছবিতে দৃষ্টি আটকায় তার। বৈশাখে সেলফি নিয়েছে, কি নিষ্পাপ চাহনি। বাচ্চা সুলভ সাপ মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায়ী তাসফিনের নিকট। মুখ ফিরে এক পলক দেখে ফারাকে। এটা গতবারের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো, দেখুন মিস্টার, আমাকে দেখতে কেমন, নায়িকা না? ফিসলে হাসে তাসফিন, আঙ্গুলের ভাঁজে ফের আঙ্গুল গোজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফারা। অভিনেত্রী তার নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসফিন শেখ আর ফারার বিয়ের দিন সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে আর মনে মনে ভাবছে এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। ফারা আজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার উপর গোল্ডেন জরির কাজ, গা ভর্তি গহনা, সবকিছু রুবেনা শেখ এবং আরিফা আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল এক্সেন্ট। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিয়ৎক্ষণের মধ্যেই তাদের বিয়ে। বৃষ্টি কমে আসছে, চারপাশে সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝে কাজী শেখ ধীর কণ্ঠে উচ্চারণ করলেন, কবুল। ফারা হালকা কাপা কণ্ঠে বলল, কবুল। তাসফিনের চোখ আনন্দে চকচক করে উঠল। তিনবার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাসধ্বনি মিলল। বৃষ্টির
বৃষ্টি রিনিঝিনি শব্দের সাথে। বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারা কি পারবে এই সবগুলো সম্পর্কে অটুট থাকতে? নুপুরের হাত ধরে রুমে এলো ফারা। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্ট প্রয়োজন ফারার। ছোটখাটো শরীরটার উপর দিয়ে বয়ে গেছে ঝড়। বারান্দায় এসে দাঁড়ালো ফারা। আখিদয় ভরে উঠল অশ্রু কণায়। চিরচেনা সব কিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার। নেত্রপল্লব কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত। এখন কি হবে মেয়েটার? কানাগুলো দলা পাকিয়ে আসছে ফারার। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো ফারার। তড়ক করে জ্বলে উঠল মস্তিষ্ক। বারান্দার কাছে আরও একজন আছে, সাইফুল। চমকালো ফারা। এগিয়ে এলো সাইফুল অপরাধীর কণ্ঠে বলল, ফারা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো, সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সত্যি খুব লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণ ভাবাচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফারা। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারা। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আমি জেনে বুঝে তোমার কোনো রকম ক্ষতি করব না। আর আজকের পর থেকে তো তুমি আমাদের সঙ্গে থাকবে। লম্বা শ্বাস ছাড়ল ফারা। মৃদু স্বরে বলল, এসব বলবেন না ভাইয়া। আমি তো ব্যাপারটা ভুলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত। আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু নেমে গেল বোধহয় সাইফুলের। তুমি জানো না আমি কতটা অনুশোচনায় ভুগছিলাম। অবশেষে মুক্তি পেলাম। মৃদু স্বরে ফের বলল ফারা, এই যে আপনি ছোট বোন বলেছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নৈশব্দে হাসলো সাইফুল। হাত রাখলো ফারার মাথায়। ভালো থেকো সবসময়। ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে। টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরে টিনের চালে সলৎ সলৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে। ঠান্ডা বাতাস ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। ফারা জানালার পাশে দাঁড়িয়ে আছে, দুহাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে। কিন্তু হঠাৎ শরীর কেঁপে উঠল, কারণ ঠিক সেই মুহূর্তে কারোর হাত ধীরে ধীরে এসে ছুঁয়ে দিল ফারার হাতের পেছনটাই। ফারার সিদ্ধারা বয়ে একটা শিহরণ নেমে গেল। খুব হালকা একটা স্পর্শ, কিন্তু তাতে যেন একটা অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে। তার চোখ দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছে আছে। তাসফিন ছুঁয়েছে তাকে। কিয়ৎক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে। তবে একটুখানি তো বউকে ছোঁয়া ফরজ। তাকে একটু হলেও ছুঁতে হবে তার পবিত্র বউটাকে। দেখতে হবে পবিত্র মুখখানা। অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছেরা জেগে বসেছে তার মস্তিষ্কে। থুতনিতে থাকা টকটকে লাল তিলটা বুড়ো আঙ্গুলে ছুঁয়েছে তাসফিন। শিরশিরানি অনুভূতি, কাঁপছে ফারা। বুঝে এসেছে আখিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করলো কি তাসফিন? ফারা উত্তরের বা সম্মতি কয়নি। তার অধর ছুঁয়েছে ফারার থুতনি। তিলক একে চুম্বন। খামচে ধরেছে তাসফিনের শেরওয়ানি। চায়নি তাসফিন গভীরভাবে ছুঁয়েছে তার থুতনি। তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই ছাড়তে হলো। দরজায় ঠক ঠক শব্দ হলো। প্রাণ ফিরে পেল ফারা। নিঃশ্বাস নিচ্ছে পরপর। চোখ দুটো মেলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এবারে তাকাবে কি করে তাসফিনের পানে? রাতের নীরবতায় গাড়িটি শহরের দিকে এগিয়ে চলেছে। চারপাশে আধো অন্ধকার। রাস্তার বাতিগুলো হলুদ আলো ছড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে কিছু বাতি জ্বলছে নিচ্ছে। রাস্তার ধারে পুরনো ভবনগুলো ছায়া দীর্ঘ হয়ে পড়েছে, যেন রাতের আধারে তারা ফিসফিস করে কিছু বলছে। ফাঁকা রাস্তার পাশে ছোটখাটো দোকানগুলো অর্ধেক ঝাঁপ নামিয়ে রেখেছে। কিছু দোকানের সামনে আলো জ্বলছে, হয়তো শেষ মুহূর্তের কোনো ক্রেতার অপেক্ষায়। রাস্তার ধারে মাঝে মাঝে ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষ গভীর ঘুমে তলিয়ে গেছে। তাদের পাশেই একটা পথকুকুর নিশ্চিন্তে গোল হয়ে শুয়ে আছে। দু তিনটে কুকুর হেঁটে চলে বেড়াচ্ছে আশেপাশে। দূরে খোলা চায়ের দোকানে এফএম রেডিও গান ভেসে আসছে।
গাড়ির জানালা দিয়ে মৃদু হাওয়ায় শহরের ঘ্রাণ মিশে আছে পেট্রোল ধোয়া আর রাত জাগা শহরের একান্ত গোপনীয়তা। মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা দু একটা হেডলাইট জ্বলা গাড়ি দ্রুত চলে যাচ্ছে, আবার সব শান্ত হয়ে যাচ্ছে। ভরসার একটি কাঁধ হাতে হাত মিলিয়ে চুপচাপ বসে আছে ফারা। বসে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে গেছে ফারা। মেয়েটা কেঁদেছে বিদায়বেলা, নিজের আপনজনদের জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। স্নেহাকে ছেড়ে আসতে চায় না ফারা, স্নেহ ছাড়তে চায়নি একদম। তবে মেয়েদেরকে তো একদিন পরে ঘরে যেতেই হবে, এটাই যে দুনিয়ার নিয়ম। দুটো গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে নূপুর, ঝুমুর, তাসফিন এবং ফারা। তাসফিন চাইছিল নূপুর থাকুক ফারার সঙ্গে, মেয়েটার সাপোর্ট প্রয়োজন। অথচ মেয়েটা তার হাত চায়নি এক মুহূর্তের জন্য। তন্দ্রা কেটে গেল আশঙ্কিক। রাস্তার ধারে লাগানো সারি সারি ল্যাম্পপোস্টের আলো মুখ পড়ছে তার। চোখ কুঁচকে আলতোভাবে তাকানোর চেষ্টা করে, খামচে ধরে তাসফিনের শেরওয়ানির হাতাটা। আদল পানে চাইল তাসফিন, বুঝতে চেষ্টা করলো ফারার অভিব্যক্তি। নাক মুখ কুঁচকে নিচ্ছে সে। কি প্রবলেম বলো সুখ, কি হয়েছে? বারংবার মুখ চেপে ধরছে ফারা। গাড়ি থামানোর ইশারা করে। তাসফিন তৎপর হয়ে গাড়ি থামাতে বলল। স্টপ দ্য কার। গাড়ি থামাতে হলো। তাসফিন তটস্থ ভঙ্গিতে ফারাকে নিচে নিয়ে নেমে এলো। মেয়েটা অদূরে গিয়ে গড়গড় করে বমি করে দিল। তাসফিন নাক ছিটকালো না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পানির বোতল নিল নূপুরের হাত থেকে। ফের এগিয়ে এসে মুখে পানির ঝামটা দেয় ফারার। ভালো করে কুলি করে নেয় ফারা। এত লম্বা জানি সে আগে করেনি। শরীর যে সায় দেয় না তার। হঠাৎ করে অনুভব করলো শরীরের তীব্র উষ্ণতা। বুঝতে বাকি নেই তার জ্বর এসেছে। জ্বর দগ্ধ শরীরটা সায় দিল না একটুখানি হাঁটার। হাড়ের গিটে গিটে ব্যথা অনুভব করছে। শরীরটা ভীষণ দুর্বল। রাতের প্রথম প্রহর, আলোয় আলোকিত হয়ে উঠেছে ডুপ্লেক্স বাড়িটা। গেটের কাছে লাইটগুলো জ্বলছে। বাড়ির নতুন বউ অসুস্থ। আত্মীয় স্বজনদের মুখে মুখে অনেক কথা। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হলো কেন? অনেকেই নতুন বউকে দেখতে যেতে পারল না। যতটা দেখেছেন তাতেই কারোর মন ভয়নি। খাওয়ার পর্ব শেষ করে বাড়ির পথে রওনা দেয় অতিথিরা। আপাতত তাসফিন শেখ চায় না তার অসুস্থ বউকে কেউ বিরক্ত করুক। নিকষ কালো আধারে ঢাকা পড়েছে পৃথিবী। পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। ঘরটা নিস্তব্ধ, নিস্পন্দন। চারদিকে নিকষ কালো আধার। জানালার বাইরে ঝুলে থাকা পুরনো পর্দাটা বাতাসের ঝাপটায় একটু নড়ে ওঠে, কিন্তু আলো ঢোকার উপায় নেই। ঘরে কোণে রাখা ছোট্ট বিছানায় শুয়ে আছে এক অসুস্থ ফারা। নিস্তেজ শরীরটা ভারী লাগছে, যেন কোনো শক্তি অবশিষ্ট নেই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কপাল জুড়ে ছোট ছোট ঘাম বিন্দু জমেছে। একা, নিঃসঙ্গ। চারপাশে নীরবতা তাকে আরও কুমট করে তুলেছে। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসে, হয়তো বাতাসের ধাক্কায় জানালার কাছে কেঁপে উঠেছে, নাকি অন্য কিছু। মেয়েটা সামান্য নড়ে ওঠে, দুর্বল হাতে কিছু খুঁজতে যায়, কিন্তু শক্তি নেই। ধীরে ধীরে চোখ দুটো ক্লান্তিতে বুজে আসে, যে এই গভীর আধারে মিশে যেতে চাই। তাই গ্লাসটা কেমন ঝাপসা ঠেকছে তার নিকটে। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এক অবয়। ফারাকি তাকে চিনে, জানেনি তার। লোকটা ডাক চকলেট রঙা আলমারি হতে নিজ টাওয়াল এবং যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুম অন্ধকারে ডুবে আছে। নিকষ কালো আলো জ্বালানোর প্রয়োজন বোধ করেনি তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। তুলতুলে নরম শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। আধো আধো চোখে দেখার প্রয়াস চালিয়ে ব্যর্থ হচ্ছে। হাতে হাত স্পর্শ করে উষ্ণতা অনুভব করার চেষ্টা করে তাসফিন। বন্ধ ঘরের মধ্যে আজ প্রথম তারা দুজন। কাঙ্ক্ষিত রমণীকে পেয়ে ভেতরে ভেতরে প্রবল উত্তেজনায় কাঁপছে তাসফিন। ধীর গতিতে পাতলা কাঁথা টেনে দিল ফারাকে। ঢেকে দিল ফারাকে। ঘুম প্রয়োজন মেয়েটির। নূপুর নিজ দায়িত্বে ওষুধ খাইয়ে গেছে তাকে। আশঙ্কিক খুক খুক করে কেসে উঠল সে। বুকে ব্যথা হচ্ছে তার, শীত করছে প্রবলভাবে। ডান দিকে ঘুরে টেনে ধরে তাসফিনকে। ক্ষণিকের জন্য থমকায় তাসফিন। হৃদস্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে।
পুরুষ্ট পিঠে মেলি মোলায়েম স্পর্শ পেয়ে কেঁপে উঠল তাসফিনের বক্ষ স্থল। ফারা, হুম। ঘরের মধ্যে জবাব দেয় ফারা। বুকের সাথে লেপ্টে আছে ফারা নামক যুবতী। গাল নাক ঠেকেছে বুক বরাবর, ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। কাঠ পুতুলের ন্যায় চুপচাপ বসে আছে তাসফিন। তার শক্তপোক্ত প্রাণের সহিত মিশে রয়েছে আরও একটি পবিত্র প্রাণ, যে কিনা তার বউ, অতি আদরের বউ। আলগোছিয়ে ছুঁয়ে দিল তার কপল, চুম্বন এঁকে দিল ললাটে। আই এম সরি শুভ, আমি তোমার জ্বর বাঁধিয়ে দিলাম। ফারা শুনল কি না জানা নেই, তবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাসফিনকে। সকালটা যেন স্নিগ্ধতার এক অপূর্ব প্রদর্শনী। বাতাসে এক ধরনের মিষ্টি ঠান্ডা, যেন রাতের শিশির এখনো লতাপাতায় আলতোভাবে লেগে আছে। আকাশটা হালকা নীল, কোথাও কোথাও তুলোর মতো সাদা মেঘ ভাসছে। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। এক সোনালি আভা সব কিছুকে ঘিরে ধরেছে। গাছের পাতায় আলোর ঝিলিক, যেন হাজার ছোট ছোট হীরার টুকরো খেলা করছে। পাখিরা একে একে ডানা মেলে দিয়েছে, তাদের কাকলি চারিদিকে ছড়িয়ে পড়েছে। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, আর তার সাথে রোদের উষ্ণতা এক অদ্ভুত সমন্বয় তৈরি করছে। বাগানে ঘাসে এখনো শিশিরের কোনা, রোদ তার উপর পড়তেই সেগুলো মুক্তোর মতো ঝলমল করে উঠছে। এমন এক সকাল যেন মনকে প্রশান্ত করে দেয়, সব ক্লান্তি ভুলিয়ে নতুন আশার আলো ছড়িয়ে দেয় হৃদয়ের কোণে কোণে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল ফারা। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিজের পরিচিত কামরা দেখতে না পেয়ে ঘাবড়ে গেল সে। ভালো করে ঘুমের রেশ কাটিয়ে উঠতে বুঝতে পারল সে আপাতত শেখ মঞ্জিলে রয়েছে। পাশে অপ্রত্যাশিত পুরুষকে দেখে আরেক দফা চমকে ওঠে। উদম গায়ে পাতলা কাঁথা টেনে শুয়ে আছে বিবস্ত্র যুবক। লজ্জায় কুকড়ে যায় ফারা। এই পুরুষকে দেখা মাত্র চাঞ্চল্য ভাবটা নিমিষেই হারিয়ে যায় দূর অজানায়। সুখ, বুকে এসো, বুক খালি খালি লাগছে। অকমসাৎ এমন তোর কথাই চমকে ওঠে ফারা। তাসফিন অপেক্ষা করতে পারল না, হাত টেনে প্রিয়তমাকে বুকে টেনে নেয়। কাঁথা টেনে দিল গলা পর্যন্ত, দুহাতে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে। পুরো রাত এভাবে ছিলে? লজ্জায় অষ্টদই কিঞ্চিত ফাঁক হয়ে এলো ফারার। ছি ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এরকম ভাবে খালি গায়ে একজন মেয়েকে জড়িয়ে ধরেছেন, এই আপনার লজ্জা করে না? শব্দবিহীন হাসল তাসফিন। নাক ঘষে ফারার গলায় শিশিরানি করছে ফারার সর্বাঙ্গে। দেখি জ্বর কমেছে? হাত দিয়ে কপাল চেক করে তাসফিন। না, জ্বরটা নেই। কাল রাত সে জেগেছে, মধ্যরাত জ্বর বেড়েছে ফারার। বাড়ির কাউকে ডাকেনি তাসফিন। বিয়ের এই ঝামেলা, সবাই নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। তাসফিন নিজ দায়িত্বে নিজ বইয়ে দেখাশোনা করেছে, জলপট্টি দিয়েছে। অবশেষে ভোরের দিকে জ্বর সেরেছে তার। উঠে বসলো তাসফিন, থাই গ্লাসটা ভেদ করে স্বচ্ছ আকাশের দিকে দৃষ্টি পেল। ভাবুক হলো সে, পরিবর্তন হলো মুখের ভাবভঙ্গি। ফারা উঠল তৎক্ষণাৎ। গায়ে কালকের জন্য লেহেঙ্গাটা আছে। তাসফিন কি তার গহনা খুলে দিয়েছে? রুমে চোখ বুলিয়ে দেখলো ড্রেসিং টেবিলের উপর রাখা সবগুলো গহনা। আলমারিতে শাড়ি আছে, ফ্রেশ হয়ে এসো, জরুরি কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর। ফারা আশ্চর্যের ন্যায় তাকালো তাসফিনের পানে। ফারা কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। চুপচাপ বাধ্য মেয়ের মতো আলমারি থেকে মেরুন রঙের শাড়ি আর হাতা লম্বা ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাসফিন চটজলদি ল্যাপটপ নিয়ে বসলো। নাইমের ইমেলগুলো চেক করতে হবে। অনেকগুলো ইমেল এসেছে তার। এক একে সবগুলো চেক করলো সে। চেহারায় ফুটে উঠেছে স্পষ্ট গাম্ভীর্য ভাবটা। সূক্ষ্ম দৃষ্টি ফেল আশেপাশে। খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবল সে। খক শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারা। শটান ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো তাসফিন। শোনো, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। এরপর আর আমি এক কথা রিপিট করব না। প্রথমত, তুমি আমার ওয়াইফ মানে অবশ্যই বুঝো, এখন থেকে আমার সব দায়িত্ব তোমার উপর বর্তায়। আমি কিন্তু এক চুল পরিমাণও ছাড় দেওয়ার মানুষ নই।
আমার সব দায়িত্ব এখন থেকে তোমার। আমার ছোট থেকে ছোট কাজ এখন থেকে তোমাকে দেখতে হবে। এমনকি আমি এক গ্লাস পানিও ঢেলে খেতে পারবো না, কারণ তুমি আছো। আমার ড্রেসিং থেকে শুরু করে আমাকে গোছানোর দায়িত্বটা আজকে থেকে তোমাকে দিলাম। এখন তুমি ছোট বলে যে ছাড় পাবে তেমনটা নয়, তোমাকে শিখতে হবে। দিন শেষে আমি তোমার মাঝে আমার সুখ খুঁজবো, আর সেই আমার প্রাপ্য সুখটুকু দিতেই হবে। আমি যখন ডাকবো ঠিক তখনই আসতে হবে, একটু লেট করতে পারবে না। আমার কথার সারমর্ম একটাই, সম্পূর্ণ আমাকে সামলাতে হবে তোমাকে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড?